বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির খবর মিলেছে। এ নিয়ে বিস্তারিত আরও তথ্য জানাবো সংবাদের পরের অংশে। এবারে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রবাসীদের সহযোগিতায় দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার কাতারের দোহায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইন করা হবে বলেও জানান তিনি। বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জের পাশাপাশি যাত্রা শান্তিপূর্ণ ও আনন্দদায়ক করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। উড়োজাহাজে পণ্য পরিবহনের কার্গো ভাড়া কমাতে ব্যবসায়ীদের দাবির জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে সহজেই পণ্য পরিবহন করার বিষয়েও কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ এখন আরও বড় পরিসরে ব্যবসায় ফিরেছে। বৃহস্পতিবার রাতে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপের পাশাপাশি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারের ব্যবসায়ীদের সামনে বিনিয়োগের সুযোগ এবং সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরেন। বলেন, বিনিয়োগের এখন সবচেয়ে ভালো গন্তব্য বাংলাদেশ। ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠকে বসেছে বিএনপি। তবে সংসদ ছাড়া সংবিধান সংস্কার অসম্ভব বলছেন দলটির নেতারা। জানাচ্ছেন, এই আলোচনায় নির্বাচন পেছালে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ডিসেম্বরের বদলে জুনে ভোটের চিন্তা করলে সমর্থন দেবেন না তারা। জনগণের আস্থাও হারাবে অন্তর্বর্তী সরকার। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে চলছে ঐকমত্য কমিশনের সংলাপ। বিএনপির সঙ্গে বসেছে ৩ দফা। তবে এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সীমিত সময়ে কখনোই সংস্কার সম্ভব নয়। তাড়াহুড়ো করলে তা টেকসই তো হবেই না, উল্টো তৈরি হতে পারে আইনি জটিলতা। সংস্কার কিন্তু একটি সরকার একটি সীমিত সময়ের মধ্যে সংস্কার যে কোনো বিষয়ে করে শেষ করতে পারে না। জাতীয় সংসদ ছাড়া সংবিধানের যে সংশোধনীগুলো প্রয়োজন এগুলো কিন্তু করতে পারবে না। আমরা হাইকোর্টে রিট করেছিলাম সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট কিন্তু কয়েকটি দফা বাতিলের কথা ঘোষণা করেছে, বাকিটা বলেছে যে পরবর্তী সংসদে সে বাকিগুলো সংশোধন করতে হবে। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজই হওয়া উচিত দ্রুত নির্বাচন আয়োজন। নির্বাচিত সরকার ছাড়া পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত ভোটের বিকল্প নেই। ডিসেম্বরের থেকে যদি উনি এটাকে জুনে নিয়ে যান তাহলে আমাদের নতুন করে চিন্তা করতে হবে এবং তখন এই ধরনের তৎপরতাকে প্রতিরোধ করার জন্য বিএনপি নিজেরা বসে নীতি নির্ধারণ পর্যায়ে বসে এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এটাকে আমরা মোটেই সমর্থন করি না। এই ডিসেম্বর, এতদিন ডিসেম্বর বলে আবার যদি তারা জুনের দিকে যায়, সেটি আমরা মনে করি যে আমাদের সাথে একটা বিরূপ আচরণ করা হবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আদায়ে সমমনা দলগুলোর সমর্থন পেতে এরই মধ্যে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র যেন আবারও বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। বৃহস্পতিবার ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র কাঠামোয় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে বিএনপির ৩১ দফা সংস্কার নিয়ে বৃহস্পতিবার কর্মশালায় যোগ দেয় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
দিনব্যাপী এই কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বিএনপি প্রথম এনেছিল বলে উল্লেখ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবগুলো ব্যবস্থাই আমরা 31 দফায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। গণতন্ত্রে মতভিন্নতা থাকবেই উল্লেখ করে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও 31 দফার বার্তা পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশসেবার জন্য জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। দেশের তরুণদের বেকারত্ব দূর করা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সুযোগ পেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে কোনো শিক্ষিত তরুণরা বেকার থাকবে না, চাকরির জন্য ঘুরতে হবে না। গত 53 বছর বিভিন্ন আমলে সরকারের সমালোচনা করে আমির আরও বলেন, তারা দেশ শাসন করেছে না দুঃশাসন করেছে সেটা বলতে চায় না, তবে জামায়াত সুযোগ পেলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। 53 বছর যারা বিভিন্নভাবে দেশ শাসন করেছেন, তাদের যা দেওয়ার তারা দিয়েছেন। তারা শাসন দিয়েছেন না দুঃশাসন দিয়েছেন সেটার সাক্ষী জনগণ। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। এজন্য নির্বাচন কমিশনকে দিতে চায় সব ধরনের সহায়তা। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব কথা জানান দেশটির হাই কমিশনার সুসান রাইলি। এ সময় ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে অবহিত করেন সিইসি। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে কথা বলতে আগারগাঁও নির্বাচন ভবনে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি। পরে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সুসান রাইলি জানান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এজন্য সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে, পাশাপাশি দিয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দে আর রেডি টু সাপোর্ট আস, সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট। এবং এটাও বলছেন যে কোনো যদি প্রয়োজন হয় আমাদেরকে কল করবেন, কল করে আপনাদের প্রয়োজনটা জানাবেন। ভোটার তালিকা হালনাগাদ, আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়েও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় ইশরাক হোসেন জানতে চান, আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে কেন গেজেট প্রকাশ করা হচ্ছে না।
তিনি জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং সেটি কিভাবে কার্যকর করা হবে তা জানতেই নির্বাচন কমিশনে যান তিনি। বলেন, আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ইসি এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। দায়িত্ব পেলে মেয়র হিসেবে তার মেয়াদ কত দিনের হবে এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর সেটা জানা যাবে। অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গত 27 মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। ফাইলটা আসছে, এখানের পরে একটা গ্যাজেট হবে, সেটার একটা টাইম ফ্রেম আছে। তারপরে গতকালকে নিউজ আপনারা জানেন যে একটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো সেটারই একটা ফলো আপ আমাদের ইন্টারনাল ডিসকাশন বলেন, বা আমি যেহেতু এখানে মূল ছিলাম, বাদী ছিলাম, আমার তো একটা এই যে কী হচ্ছে সেটা আপডেট নেওয়ারও একটা বিষয় থাকে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও আরেক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠায় এই উদ্যোগ সংস্থাটির। অন্যদিকে 27 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 14ই আগস্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান মুয়াজ্জেম হোসেন। আর 2 অক্টোবর নিয়োগ হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর। মুয়াজ্জেম ও তুহিনের বিরুদ্ধে গণমাধ্যমে তদবির বাণিজ্যের অভিযোগ প্রকাশের পর তা অনুসন্ধানের উদ্যোগী হওয়ার কথা জানায় দুদক। টাকার বিনিময়ে চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ বদলি ও পদোন্নতির অভিযোগে এই 2 কর্মকর্তাকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী হিসাবে উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13,98,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর 27 কোটি ও পরিবেশ উপমন্ত্রীর আব্দুল্লাহ আল জাকবের 13 কোটি টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অসাধু উপায়ে 27,38,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260,94,00,000 টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘুষের নগদ টাকা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সচিব কুতুবুদ্দিন সোহেলকেও বৃহস্পতিবার গ্রেফতার করেছে দুদক। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত জেল সুপারের বিরুদ্ধে বন্দীদের বরাদ্দের চাল সহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয়ে কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে এবছরের 7 এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্তমানে রাজশাহী কারা একাডেমিতে কর্মরত তিনি। শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বন্দীদের জন্য বরাদ্দ করা 1.5 মেট্রিক টনের বেশি চাল এবং বিভিন্ন খাত থেকে 1,22,000 টাকা আত্মসাতের। কারা হাসপাতালের সিট বাণিজ্য, বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য ঘুষ নেওয়ারও অভিযোগ এসেছে। আন্দোলনে সোচ্চার হলাম 5ই আগস্টের পরে তারা আমাদের কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিল, পরবর্তীতে আমরা এটা গুরুত্ব দিইনি। মানুষ হিসাবে ওর বিবেক বলে কোনো সম্পদ ছিল না, এইটা হলো বড় কথা, তার বিবেক ছিল না। এই যে সাহেব আসে যেটা হুকুম করে সেটাই পালন করি আমরা। আমাকে বললো যে এই ভিতর থেকে মাঠ বাড়িয়ে আসবে, খাবার বাড়িয়ে আসবে, তুমি এগুলা নিয়ে যাই গরুকে খাওয়াইবে।
জেলার বৈষম্য বিরোধী ছাত্রনেতারা কারা মহাপরিদর্শকের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি দেন। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত জেল সুপারও বিষয়টি অবহিত করেন আইজি প্রিজনকে। বিষয়টি তদন্তে এরই মধ্যে নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। আমি এরকম একটা চিঠি পেয়েছি, তদন্ত করব, তদন্ত করে যদি কোনো অ্যানোমালিস পাওয়া যায় তখন আমি সেইভাবে তদন্ত রিপোর্ট জমা দিব এবং সেভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত হবে সেটা। এদিকে শরীফুল ইসলামের বক্তব্য নিতে বারবার মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষ জানায় চালু অর্থ ফেরত দিতে চেয়েছে শরীফুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের সহযোগী জাহাঙ্গীর এবং পতিত আওয়ামী লীগ সরকারের এমপি নাবিল আহমেদ, তার ভাই ও মায়ের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে শেখ পরিবারের 4 এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি ও অনিয়মের মামলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের 3টি ফ্ল্যাট, 5 বাড়ি ও প্রায় 100 বিঘা জমি জব্দ এবং তার 9 ব্যাংক হিসাবে থাকা প্রায় 1,28,00,000 টাকা অবরুদ্ধের নির্দেশ দেয়। একই দিন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, তার ভাই কাজী আনিস আহমেদ, কাজী ইনান আহমেদ ও তাদের মা আমেনা আহমেদের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়। দুর্নীতি ও ক্ষমতাকে কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হওয়া পলাতক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের অন্যতম সহযোগী জাহাঙ্গীর হোসেনের স্থাবর অস্থাবর সম্পদও অবরুদ্ধের আদেশ দেয় আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনে শেখ পরিবারের একাধিক সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয় আদালত। তাদের মধ্যে খুলনা 2-এর সাবেক এমপি শেখ সালাউদ্দিন, বাগেরহাট 2-এর শেখ তন্ময়, শেখ জালালউদ্দিন ও শেখ সোহেলের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুমকি ধামকির সাহস কিভাবে পায় সেই প্রশ্নও তোলেন রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, রাজধানী সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ তারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা বহাল তবিয়তে আছে উল্লেখ করে তিনি দাবি করেন, সরকারের ওপর মহলে টাকা দিয়ে তারা স্বপদে বহাল আছে, যা বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকারের সময় বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো কারাগারে ফেলে রাখা হতো, ডিভিশন দেয়া হতো না, অথচ এখন শেখ হাসিনার দোসররা কারাগারে আদর যত্নে থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এসব সুযোগ পাচ্ছে বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। ক্যান্সার কোষের জিনগত পরিবর্তন বা মিউটেশন শনাক্তের সর্বাধুনিক পদ্ধতি চালু হলো আইসিডিডিআরবিতে। এতে একজন রোগীর ক্ষেত্রে কোন ওষুধ কাজ করবে আর কোনটি কাজ করবে না তা জানা যাবে সহজেই। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নামের এই পদ্ধতিতে 12 ধরনের ক্যান্সার শনাক্ত করা যায়, আর এর জন্য খরচ হবে 11 থেকে 34,000 টাকা। তবে বিদেশে এই খরচ প্রায় দ্বিগুণ। দেশে 1,70,000-এর মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত। সবার ক্ষেত্রে সব ওষুধ কাজও করে না। এতে পড়তে হয় বিড়ম্বনায়, ছড়িয়ে পড়ে ক্যান্সার। এই অবস্থায় দরকার হয় ক্যান্সার কোষের মিউটেশন জানার। সে পদ্ধতি চালু হলো আইসিডিডিআরবিতে। মাসে 200-র বেশি ক্যান্সার কোষের নমুনা পরীক্ষা করবে তারা। রিপোর্ট মিলবে 15 দিনে।
বিদেশের চেয়ে খরচ অর্ধেকেরও কম। এই প্রক্রিয়ায় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এবং রোবোটিক মেশিন ব্যবহার করা হচ্ছে। দেশের বাইরে আমরা যখন এই টেস্টগুলোর জন্য পাঠাই তার খরচও অনেক বেশি। রিপোর্ট আসতে আসতেও 3 থেকে 4 সপ্তাহ 1 মাস প্রায় লেগে যায়। সেক্ষেত্রে আমরা আরও অনেক কম সময় এটা করতে পারি, অনেক কম খরচে করতে পারি। আন্তর্জাতিক মানদণ্ডের সব কিছু মেনটেন করে আমরা এখানে এই টেস্টগুলো করতে পারি। এই পদ্ধতিতে ক্যান্সার কোষের জিনগত মিউটেশন বা পরিবর্তন সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর উপর ভিত্তি করে কোন ওষুধ কার্যকর আর কোনটি কাজ করে না তাও জানা যায়। এতে রোগীর সুস্থতার সম্ভাবনা বাড়ে। বেসড অন দিস টেস্ট আমরা বলবো যে এই ড্রাগ কাজ করবে, এই পেশেন্টের জন্য এই ড্রাগ কাজ করবে না। সো এটা একটা বড় একটা সুবিধা পেশেন্টের জন্য। আরেকটা হচ্ছে পেশেন্টের ভোগান্তি কমবে, বিকজ আপনি যদি নন স্পেসিফিক একটা ড্রাগ দেন, ওটা কাজ করলো কি করলো না, তারপর ওনার আউটকাম দেখে নেক্সট আরেকটা চেঞ্জ করে দিলেন আপনি ওষুধ, এরকম চলতে থাকলো। সুতরাং এই ভোগান্তিটাও আমরা কমিয়ে আনতে পারবো। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে ক্যান্সার শনাক্তের ব্যবস্থা দেশের সরকারি কোনো হাসপাতালে নেই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি জমিতে সার প্রয়োগে ন্যানো প্রযুক্তির ব্যবহার এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে 4200 টাকার ইউরিয়া ব্যবহার করতে হয়, ন্যানো প্রযুক্তিতে সেখানে লাগবে মাত্র 230 টাকার ইউরিয়া। এরই মধ্যে এই প্রযুক্তি গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা, আর তা মিললে কৃষিপণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে 4 ভাগের 1 ভাগে। দেশে বছরে ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন, বিপরীতে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। কিন্তু মাত্রাতিরিক্ত সারের ব্যবহার মাটির উর্বরতা কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও বাড়ে। এ সমস্যা সমাধানে এসেছে ন্যানো প্রযুক্তি। বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহারে ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনা সম্ভব 10,000 টনে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফল বলে প্রমাণিত হয়েছে এর কার্যকারিতা। ন্যানো বলতে সবচেয়ে ক্ষুদ্রতে ক্ষুদ্র ফার্টিলাইজার বলি। আমরা 1 বস্তায় ইউরিয়ার বিকল্প হিসেবে একটা 500 ml এর ইউরিয়া লিকুইড তৈরি করেছি, যেটা কিনা ইফিসিয়েন্সি বাড়বে প্রায় 90% এবং উৎপাদন বাড়বে 8 থেকে 14% পর্যন্ত। বগুড়া শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সহায়তা। এখানে সহজলভ্য হবে এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। দেশে কৃষি জমির পরিমাণ কমার পাশাপাশি বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষিখাত আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে জেনে নেব সপ্তাহের বাজার দর। ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? যদি প্রথমে আপনাকে এক কথা বলা হয়, বাজার পরিস্থিতি মানুষের জন্য আসলে অস্বস্তিকর হচ্ছে। যেটা হচ্ছে রমজানের সময়, অর্থাৎ ঈদের আগে একরকম, ঈদের পরে একরকম, এমনটাই বলছেন ভোক্তা সাধারণ। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। আমি যদি সরাসরি দেখাই, শুক্রবারে সাপ্তাহিক ছুটি দিন, অন্য সপ্তাহের দিনের তুলনায় আজকে ক্রেতা বিক্রেতার সমাগম বেশি, অভিযোগও বেশি, দামের ওঠানামাও বেশি। প্রথমে যদি আমি আপনাকে সপ্তাহের ব্যবধানে হিসাবটা দিই, সবজি দিয়ে শুরু করব। গত সপ্তাহে সবজির বাজারে যেমন অস্বস্তি ছিল, আজকেও কিন্তু সবজির বাজারে কোনো স্বস্তি নেই, সে অস্বস্তি বিরাজ করছে। বেশিরভাগ সবজি 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন যে সবজিগুলো, সেগুলো 120-150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, এগুলো কিন্তু সব কিন্তু 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। কাঁকরোল 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেন এই সবজির দামটা বাড়তি? কারণ এখানে যারা ভোক্তা সাধারণ বাজার করতে আসছে, তারা যেটা বলছে, পুরো রমজান মাসে তারা স্বস্তি পেয়েছিল, কিন্তু সেই স্বস্তিটা বেশি দিন টেকসই হলো না। তাদেরকে আবারও সে বাড়তি দাম গুনতে হচ্ছে বাজারে।
কেন বাড়তি দাম গুনতে হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে এখানে যারা বিক্রেতা তারা সেই বরাবরের মতো কোনো সদুত্তর নয়, তারা সে আগের মতো একই উত্তর তাদের কাছে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ সরবরাহটা কম আসছে। তবে আরো কিছুদিন পরে যখন গ্রীষ্মের সবজিটা পুরোপুরি বাজারে চলে আসবে তখন দামটা কিছুটা হলো কমতে পারবে। এরপরে যদি আমি আপনাকে পেঁয়াজের দামটা বলা হয়, এমনি গত সপ্তাহে পেঁয়াজের দাম বাড়তি ছিল, এই সপ্তাহে আরো কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কারণ বাজার, হাতিরপুল, মোহাম্মদপুর এই ধরনের বড় বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর পাড়া মহল্লা সেটা 70 টাকা পর্যন্ত দাম উঠছে কিন্তু বিক্রি হচ্ছে। এই পেঁয়াজের সরবরাহ অর্থাৎ যারা ব্যবসায়ী তারা যেটা বলছে হালি পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ এই দুইটি মৌসুমের মাঝখানে যে সময়টা, সেই সময়টার জন্য কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজটা বাজারে আসছে না। যদিও বিক্রেতাদের কথার সাথে বাজারের চিত্রের কোনো মিল নাই, সবজি পেঁয়াজ যে কোনো ক্রেতা চাহিদা মাফিক পণ্য কিনতে পারছে, কিন্তু তাদের কথা অনুযায়ী সরবরাহ কম, বাড়তি দাম গুনতে হচ্ছে। এর পাশাপাশি যদি চালের বিষয়টা বলা হয়, বলা যায় যে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে চালের বাজারে যে চড়েছিল সেটা কিন্তু এখনো নামার কোনো লক্ষণ নেই। অর্থাৎ সরু চাল যেটা সব থেকে বেশি জনপ্রিয়, সেই সরু চাল একটু ভালো মানের সরু চাল কিনতে হলে প্রায় 100 টাকা কেজি কিনতে হচ্ছে, 90 থেকে 95 টাকা, 100 টাকার উপরেও বিক্রি হচ্ছে। আর যে সবচেয়ে মোটা চাল স্বর্ণা, গুটি স্বর্ণা, সেটা 58 থেকে 60 টাকা। তবে ব্রয়লার মুরগি, সোনার মুরগির দাম কিছুটা কমেছে, তবে ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 5 টাকা বেড়েছে। অর্থাৎ যদি বলা হয় গত সপ্তাহে এই সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম চড়া। নতুন ভাবে চলেছে পেঁয়াজের দাম এবং ডিমের দাম, তবে কিছুটা কমেছে মুরগির দাম। মূলত এই ছিল রাজধানীর বাজারে সবশেষ পরিস্থিতি। সবজির বাজারে সবচেয়ে বেশি অস্বস্তি রয়েছে রাজধানীর বাজারে। শাহিদ, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। আমরা রাজধানীর বাজার দর শুনছিলাম, চট্টগ্রামে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি বাজার ঘুরেছি, যেটি দেখছি সেটি হচ্ছে আসলে সবজির দাম ঢাকায় যেমনটা বাড়তি, চট্টগ্রামে আসলে সেরকম একটি পরিস্থিতি। এখানে যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে বর্তমানে আসলে মাঠে খুব বেশি সবজি নেই, ফলে বাজারে সেই সবজির সরবরাহ একেবারে কম, এবং একই কারণে চাহিদার তুলনায় যেহেতু বাজারে সবজির সরবরাহ কম, সঙ্গত কারণেই সেই সবজির দাম কিছুটা বাড়তি। তবে আমরা একটু স্বস্তির খবর শোনাতে চাই, সেটি হচ্ছে সব ধরনের মুরগির দাম নিয়ে। আমরা দেখছি গত সপ্তাহের তুলনায় দেশি, ব্রয়লার এবং সোনালী তিনটি মুরগির দামই আসলে 20 থেকে ক্ষেত্র বিশেষে 25 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে 650 টাকায় যে দেশি বিক্রি হয়েছিল সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 630 টাকায়। ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে 190 টাকায় বিক্রি হয়েছিল সেটি এই সপ্তাহে এসে 170 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি গত সপ্তাহে যে 290 টাকার সোনালী মুরগি সেটি এই সপ্তাহে এসে 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির দামে কিছুটা স্বস্তি মিলছে। এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই মুহূর্তে দেশে এসএসসি পরীক্ষা চলমান, এটি ছাড়াও ঈদের পরপর আসলে অনেক সামাজিক অনুষ্ঠান যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটি আসলে অনেকটাই কম, ফলে বাজারে সরবরাহ আছে কিন্তু সেই অনুযায়ী চাহিদা কম, এবং একই কারণে এই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা কম রয়েছে। আমরা অন্যান্য আমরা মাছের কথা যদি বলি সেক্ষেত্রে মাছের দাম কিছুটা বাড়তি, এবং সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে যেহেতু সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে, সঙ্গত কারণে সরবরাহ কম এবং একই কারণে মাছের দাম বাড়তি। তবে এখানে সবজি বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে খুব শীঘ্রই বাজারে আসলে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো আসা শুরু করবে, এবং সেটি যখন পর্যাপ্ত হবে তখন আসলে বাজারে সবজির দামের যে ঊর্ধ্বগতি সেটি কিছুটা হলেও কমবে বলে তারা মনে করছেন। তবে আমরা মুরগি যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে বাজার মুরগির দাম কিছুটা নিম্নগামী, তবে তারা শুনতে পাচ্ছেন যে কিছু অসাধু ব্যবসায়ী ইতিমধ্যেই, কিছু অসাধু খামারি ইতিমধ্যেই আসলে মুরগিকে বাজারে একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যদি এখন থেকে বাজার তদারকি করা হয় তাহলে যে সংকট সেটি কেটে যাবে, অর্থাৎ যে সংকটটি তৈরি করার পায় তারা অসাধু খামারিরা করছে সেই থেকে মানুষ মুক্তি পাবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দর এখন পর্যন্ত মোটামুটি খবর। ঢাকা এবং চট্টগ্রাম থেকে সাপ্তাহিক বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আগামী 1 বছরের মধ্যে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত হবে পটুয়াখালী ইপিজেড। বালু ভরাট সহ অবকাঠামো উন্নয়ন শেষে প্লট বরাদ্দ পাবেন বিনিয়োগকারীরা। প্রকল্পটি চালু হওয়ার পর গতি আসবে উপকূলীয় অর্থনীতিতে। ইপিজেডে সব শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 2 লাখ মানুষের।
দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের কাজ। 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে। শিল্প কারখানা স্থাপনের পর ইপিজেডে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্পটি কেন্দ্র করে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ ঘুরে দাঁড়াবে উপকূলীয় অর্থনীতি। দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে পর্যায়ক্রমে দেয়া হবে প্লট বরাদ্দ। মোট 418 একর জমির মধ্যে ইতিমধ্যে 130 একর জমিতে বালু ভরাট হয়েছে। জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে নতুন আবাসন, থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। ফলে আমাদের দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, মানুষের মানব সম্পদের উন্নয়ন হবে। পড়াশোনা করে চাকরির জন্য ঢাকা কেন্দ্রিক হই বা শহর কেন্দ্রিক হইতে পারে, আমাদের নিজ জেলায় নিজেই আমরা কাজ করতে পারবো। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে 315 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন ও 3টি 10তলা অফিস ভবন। এছাড়া রয়েছে আবাসিক ভবন, অফিস জোন, নিরাপত্তা অফিস ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 54টি পুনর্বাসন ঘর নির্মাণ প্রকল্প। ইপিজেডে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে 33 কেবি সাবস্টেশন, 15 কিলোমিটার 11 কেবি হাই টেনশন লাইন ও একটি 11 কেবি জিআইএস সাবস্টেশনও নির্মাণ করা হবে। 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। সম্প্রতি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের মাঝে ইপিজেডের প্লট বরাদ্দ শুরু হবে বলেন তিনি। এই এলাকার শিল্প উদ্যোক্তা এবং বাইরের শিল্প উদ্যোক্তা এখানে এসে ব্যবসা শুরু করতে পারে, তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। এই প্রকল্পের আওতায় ইপিজেডে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য কুয়াকাটায় 2.25 একর জমিতে নির্মাণ হচ্ছে ক্লাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 138 বছরে পদার্পণ করল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সম্প্রতি রেকর্ড পণ্য ওঠানামায় রেকর্ড সৃষ্টি করেছে বন্দরটি। 2024 সালে রাজস্ব আদায় 5,056 কোটি টাকা। তবে সক্ষমতার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্দরকে আরও আধুনিক করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রধান এই সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। সময়ের সাথে বেড়েছে পরিধিও, যোগ হয়েছে স্বয়ংক্রিয় সব যন্ত্রপাতি। মাত্র 6 একক কন্টেইনার হ্যান্ডলিং দিয়ে যাত্রা শুরু হলেও গত বছর 32,75,627 একক কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে। আমাদের এখানে একটা হেভি লিফট জেটি এখন অলরেডি প্রক্রিয়াধীন আছে। বে টার্মিনালের কার্যক্রমও শুরু হয়ে গেছে বলা যায়। এটা আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের জাস্ট ওদের যে রিপোর্টটা পেলেই আমরা আরএফপি ইস্যু করব এবং সরসাই বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে সরকার কর্তৃক। তবে বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে নানা কারণে। 2025 সালে বে টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহে কেবল একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণ নীতিগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বন্দর ব্যবহারকারীরা। আমাদের বন্দরের স্যাচুরেশনের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যদি বে টার্মিনাল করি, মাতারবাড়ি হচ্ছে, এই দুইটা মিলিয়ে এক্সিস্টিং আমাদের বিদ্যমান যে বন্দর পিসিটি, এগুলো মিলিয়ে আমাদের কিন্তু ভলিউম যদি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু নতুন বিনিয়োগকারী আসবে না। কিন্তু এত বড় বড় মেগা প্রকল্প আমাদের হচ্ছে, কিন্তু আমাদের একটা হেভি লিফট পণ্য পরিবহন করা বা সংরক্ষণ করার মতো আমাদের একটি বন্দর নাই। তো এই জায়গাগুলোকে আমাদের নতুন বন্দর দিয়ে বে টার্মিনাল হলো আমাদের জন্য উত্তম জায়গা। গেল বছর চট্টগ্রাম বন্দরের আয়ের প্রবৃদ্ধি ছিল 21.39%, আর কন্টেইনার পরিবহন বেড়েছে 7.36%। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।